যখন সেই সব বললে হয়তো অনুষ্ঠানই প্রচার করা যাবে না। যদি শেখ হাসিনা ফেরে বা আপনারা বলছেন হয়তো ফিরতে পারে, যদি ফিরে আসলে কাদের বেশি ক্ষতি বা কারা বেশি বিপদে পড়বে বলে মনে হয়? দেখেন সে নিজেও বেশি বিপদে পড়তে পারে, হতে পারে অনেক কিছু, আমি বলতে পারবো না। বাট একটা জিনিস হলো আমি কিন্তু কতগুলো সম্ভাবনার কথা বলছি, যে ধরেন হাইপোথেটিক্যালি ধরেন উনি ফিরল, হয়তো সকল সম্ভাবনাকে আমি বাদ দিলাম, সব কিছুকে বাদ দিয়ে বললাম যে উনি প্লেনে করে কীভাবে প্লেনে ফিরলো, এয়ারপোর্টে উনি যেদিন আসবেন সবাই জানলো, তাহলে কি হবে? তাহলে ওনার তো অনেক কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের লোকজন তো আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন বা না দেন, দিতে চান বা না চান, এর উপর তো নির্ভর করবে এই লোকগুলো বাংলাদেশে আছে। এদেরকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না, এরা কর্পূরের মতো উবেও যাবে না। তো তারা যদি ওখানে যায়, গেলে কি হবে? গেলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। যে মনে করেন এখন ওনাদের যদি আপনি যেতে না, যেমন ধরেন 23 তারিখে ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, কই অনলাইনে কে জানি কি বলছিল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করো, কি পালন করবো তাও বলে নেই কিছু। তাতেই দেখেন গভর্নমেন্ট 6 জেলায় আর্মি নামাই দিছে, বিজেপিও নামাইছে। এখন তার মানে কি হয়েছে? পুলিশের উপর গভর্নমেন্ট নির্ভর করতে পারে নাই। তো এটা তো আমি মনে করি যে এক ধরনের ভীতি, এবং এই ভীতিটা একদম অমূলক ভীতি, সেটা আমি হয়তো ভাবতে পারি, কিন্তু গভর্নমেন্ট তো ভাবে নাই। গভর্নমেন্ট তো নামাইছে, এখন নামে গভর্নমেন্ট কিন্তু তার শক্তিমত্তার পরিচয় দিচ্ছে, তারা এতটুকু ভয় পাইছে। এখন যদি শেখ হাসিনা চলে আসে, তাহলে গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট তো বলতে ঠিক আছে ওখানে কেউ যাইতেই পারবে না, ওখানে 144 অথবা আপনি কারফিউ দিয়ে দিলেন, ধরলাম সবই ধরলাম, যে তারপর সে আসলো। আমি বলবেন যে না তাহলে এত সে বোকা হবে না, আসবে না। শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1/11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। তো এখন সাহস দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি কথার কথা, ক্ষতিটা কি হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢুকাবেন, ঠিক আছে, ঢুকালে পরে কি হবে? তাহলে ফাঁসি দিয়ে দিবেন, কারণ তার মধ্যে তো ফাঁসি রায় আছে, অথবা আপিল হবে। আপিলের দিন এখনো হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে বোধহয় আপিলের মেয়াদ থাকবে কিনা আমি বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি ফাঁসিতে চয় দিলেন, তারপর কি হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? কাজেই আমি জানি না উনি কেন এগুলি বলেন, কেন বলেন না, অথবা সরকার কীভাবে হ্যান্ডেল করবে, আমি এগুলি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। দেশটাকে আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। ফুয়াদ ভাই এখানে আছেন, ওনার পলিটিক্যাল পার্টি আর ওনার একটা আছে, ওনাদেরও একটা ভয়েস আছে। কিন্তু আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলি যে আপনারা বিভক্তি রাজনীতি আর করেন না। যে খারাপ, সে সমাজে খারাপভাবে চলবে, লোককে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দিবে না। কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। ওই তুমি বাদ, তুমি এই দেশে নাগরিকই না, যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা না আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না, এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফরদ ভাই যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয়, তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও। কিন্তু কি আছে কি নাই তার উপর আগামীকালকে হবে এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুক্রবার সময় বজ্রপাত হয়, হতেই পারে। এই যে মার্কোস চলে গেছিল ওটা ফিলিপিন্স থেকে, তার পোলা তখন ওই দেশের করে সরকার প্রধান, তারই ছেলে, ওই পার্টি। তো এগুলো হবে না একদম তা তো না। তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছু ভাবে, বিষয়টা হলো যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা, যে জিনিসটা ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূসটা একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে।
এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি সে ঠিকঠাক মতো চালাইতে পারতো, মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সে তো পারে নাই। ধীরে 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 আওয়ামী লীগ, আপনার রাস্তাঘাটে যান, আমি তো রাস্তাঘাটে যাই তো, অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। যে কথা শুনি এটা শুনতে তো আমি চাই না, কিন্তু শুনি তো। জুলাই গণঅভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন, সেই ঘটনার জন্য শেখ হাসিনা তো ক্ষমা চায়নি, তাদের দলের নেতাকর্মীরা ক্ষমা চায় না, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগে ফিরে আসার। এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, 24-এর গণঅভ্যুত্থানে যে ঘটনাবলী ঘটছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনা সরকার দায়ী। ধরেন পঞ্চগড়ে আওয়ামী লীগের যে সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে দায়ী। যদি সে অভ্যুত্থানের বিরোধী থাকে তাহলে তো বিরোধীতা কি আপনি কিভাবে? অনেক সময় আমরা দেখেছি তো, ওই সময় কি ও বলছে যে হ্যাঁ শেখ হাসিনা আমি আপনার সঙ্গে আছে, আপনারা করেন, আর ওইটা শুনে শেখ হাসিনা গুলি করছে? না, তা তো না। তাহলে বিষয়টা হলো কি, যে আপনি একটা ঘটনার জন্য সবাইকে দায়ী করেন না। সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, বাকি ভাই সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, সবাই মিলে এই একাম করে নাই। তো এখন এই ঘটনাগুলির জন্য আওয়ামী লীগের উচিত ছিল ক্ষমা চাওয়া, আমি মনে করি পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই ক্ষমা চাওয়ার মতো উদ্যোগ আপনি নিয়েছেন, নেন না কেন? সরকারই তো নিতে পারে ইচ্ছা করলে। ক্ষমতা সে কোথায়, কার কাছে চাবে? 1 নম্বর। 2 নম্বর, প্রথম দিকে কয়েকদিন দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি আওয়ামী লীগের ওই সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুঁজতে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে, এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদের কি রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতি এর জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি রে ভাই? এর আগে আওয়ামী লীগের রাজনীতি ছিল না? অবশ্যই ছিল। তাহলে এত সরলীকতা, হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাতও চায় না। জামাত চাইছে ক্ষমা পর্যন্ত, জামাত ওই সময় এই রাজনীতি করে নাই। ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই আসলে কোন ধরনের যুদ্ধ বা কোনো কিছু হয়নি, কিন্তু 24 আগস্টের পরেই কেন পর্যটন ভিসা বন্ধ করে দিল? এটা কি কোনো ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ছিল কিনা ভারতের? কারণ প্রথম আমি যদি যে তথ্য বলছে, পর্যটন ও চিকিৎসা খাতে প্রতি বছর বাংলাদেশের কাছ থেকে আয় করতো $3 বিলিয়ন, শুধু পর্যটন খাতে বছরে ক্ষতি হয়েছে 5,000 কোটি রুপি ভারতের। জি দেখুন, এইটা বলবার আগে আমি ছোট্ট করে 2টো লাইন বলে নিই। যে জাহাঙ্গীরনগরের নির্বাচনে একজন শিক্ষিকা মারা গিয়েছিলেন। ভোটের যে অসাধারণ গণতান্ত্রিক ভোট হচ্ছিল, তো তিনি নিহতই হয়েছিলেন। কাজেই এই বিষয়গুলো নিয়ে জাহাঙ্গীরনগরের শিক্ষকদের মধ্যে অনেক প্রতিক্রিয়া আছে, ছাত্রদের মধ্যে অনেক প্রতিক্রিয়া আছে। আর 3 টার্মের যে কথাটি উনি বললেন, আওয়ামী লীগের এই 3 টার্মের কেউ সমর্থন করেনি বলেই 24-এর গণঅভ্যুত্থানে সবাই মানুষ নেমেছিল। এবং এই 24-এর গণঅভ্যুত্থান কোনো সাম্প্রদায়িক দলের কৃতিত্ব নয়, তারা তো উড়ে এসে পরে জুড়ে বসেছে। এই কথাগুলো যদি তারা 24-এর জুলাই আগস্টে বলতো যে এই বঙ্গবন্ধু ভারতের চর আর এই সমস্ত অসাম্প্রদায়িক কথাবার্তা, এই আন্দোলনই হয় না। কাজেই তখনকার আন্দোলন পরবর্তীতে জামাত এনসিপি আত্মসাৎ করবার চেষ্টা করেছে, সকল কৃতিত্ব তারা নেবার চেষ্টা করেছে। এই আন্দোলন সারা দেশের সকল দল মত নির্বিশেষে, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকল মানুষের আন্দোলন। এবং সেই জায়গায় নেতৃত্বে আসার কারণে তাদের কৃতিত্ব দিবেন না? কারা নেতৃত্ব ছিল? নেতৃত্ব ছিল এনসিপি, তো পরে হয়েছে। এইখানে কোনো নেতৃত্ব ছিল না, এখানে সকল মানুষ ছিল। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে গান ছিল, জন্ম আমার ধন্য হলো মুক্তির মন্দির ও সোপানতলে। এই গান কি জামাতের গান? তাহলে এই নিয়ে তর্ক করা একদম অর্থহীন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই আওয়ামী লীগ যা করেছে তাকেও আরো 12 বছর আমরা তা করবো কেন? এই জায়গা থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারবো না? আমরা যখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে এইভাবে পুতুল বিরোধী দল বানিয়েছে, আমরা প্রতিবাদ করেছি। যে এরশাদের জাতীয় পার্টি যখন পুতুল বিরোধী দল বানিয়েছে ফ্রিডম পার্টিকে, আমরা প্রতিবাদ করেছি। এই অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষায় 24-এর গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। সেই জন্যই চেয়েছি সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনি যে বললেন যে আওয়ামী লীগ তো
অত্যাচার করেছে, কাজেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই রায় আপনি জনগণকে দিতেন? জাতীয় পার্টিকে যেভাবে লাল কার্ড দেখে দিয়েছে, আওয়ামী লীগকে দিত, এত ভয় কেন? আপনারা সেনাবাহিনীর আমাদের হয় 6 জেলায়, আপনারা হাজার হাজার পুলিশ, শুধু বোধহয় বিমান বাহিনী আর নৌবাহিনী নামানো হয় নাই, এই শুরুতেই এই অবস্থা, আগামী দিনে কি করবেন? কাজেই আপনি তো এভাবে 4 কোটি 5 কোটি লোককে আপনি জেলে ভরে রাখতে পারবেন না। কাজেই আপনাকে রাজনৈতিক যেই একটা চিন্তা ভাবনাতে আপনাকে রেশনাল হতে হবে, যে জোর করে আপনি দমন করা যায় না, তখন আপনি তাকে আরো মুসলিম বানিয়ে দেবেন। আপনার কি আপনি এই জিনিসটা মাথায় আসে না যে 5 কোটি 6 কোটি যারা আওয়ামী লীগ করুক, কিন্তু তারা 23 জুন হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে তার নিজেদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে মাঠে নামান বা মাঠে একটু সারা সরব হওয়ার একটাকে দায়িত্ব মনে করেন? শুনেন, লেনিনের একটি কথা আছে, নীরবতা নিস্পৃহতা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। নীরবতা কি প্রতিবাদ? হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ। এবং সেটা আমার মনে হয় যে আপনারা অপেক্ষা করুন না কেন, আমি তো আওয়ামী লীগের কেউ না, কিন্তু যখনই মজলুম হবে, এমনকি সেটা যদি জামাত ইসলামী হয়, আমি কিন্তু তখনও জামাতের পক্ষেই কথা বলবো। যে আপনি যদি জামাতকে আপনি জোর করে বলেন যে না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, যেটা করেছিল আওয়ামী লীগ, এবং যেভাবে বিয়ে, এটা অন্যায়, সেই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা সেখানে ক্ষতিগ্রস্ত হয়, এবং আপনাকে সবাইকে কথা বলতে দিতে হবে। এবং আপনি আজকে যে এই নীরবতার ভাষা অনেক বেশি শক্তিশালী। এখন পর্যটন ভিসা, আওয়ামী লীগকে পতন হয়েছে আওয়ামী লীগের, কিন্তু ভারত কেন ভিসা বন্ধ করে দিল? আওয়ামী লীগের তো পতন হয় নাই, রাজনীতিতে একদল আসবে যাবে, এটাই তো, যেহেতু গণতন্ত্র দিচ্ছিল না আওয়ামী লীগ, জনগণ তখন বাধ্য করেছে আওয়ামী লীগকে, ক্ষমতাচ্যুত করেছে, এবং তাকে ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে আসতে হবে। যেমন এখন বিএনপি আছে, তার মানে চিরকাল সে থাকতে পারবে না, তাকে 5 বছর পরে আবার ভোটে দাঁড়াতে হবে। মুফতে জামাত যেটা করেছে, যে ওই যে 3% ভোট 36%-এ নিয়ে গেল সরকারি বন্দোবস্তে, তারা চাচ্ছে এই 77 আসনকে 177-এ করা যায় কিনা, যখন যদি বিরোধী দল যত কম থাকবে আমাদের 177 হওয়া তত সুবিধা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই 177 যে আপনি বিরোধী প্রধান দলে, আপনার আদর্শ কি, আপনার দর্শন কি, আপনার অর্থনৈতিক চিন্তা কি, আপনার শিক্ষা ব্যবস্থা কি, কিছুই আমরা জানি না। পর্যটন ভিসার যেই ব্যাপারটা, ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত তো আমরা বলতে পারবো না। একটা প্রতিবেশী দেশ হিসেবে নানান রকম টেনশন পারস্পরিক সকল দেশের মধ্যেই থাকে। বাংলাদেশের যে আবির্ভাবটা মুক্তিযুদ্ধের সময়, সেটা কি আসলে সকলের জন্য সহনীয় ছিল? বাংলাদেশ তো ভারতের প্রধানত প্রথম দিনই হয়নি, বঙ্গবন্ধু প্রথম সুযোগেই তাদের সেনাবাহিনী পাঠিয়ে দিলেন এবং ওআইসিতে গিয়ে যুক্ত হলেন। আপনি দেখুন যে মাত্র 3.5 বছরের মধ্যে এই ভদ্রলোক একটি দেশকে সেকুলারিজমের জায়গায় নিয়ে গেলেন, এবং এই সেকুলারিজম শুধুমাত্র বাংলাদেশের সংবিধানেই আছে, ভারতেও নাই। সমাজতন্ত্র ভারতের সংবিধানে ঢুকেছে 76 সালে, আমরা 71 সালে আমাদের যুক্ত হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চিন্তাগুলো বঙ্গবন্ধুর নিজস্ব, যেটা নির্বাচনের আগেও 70 সালে 69 সালেও তিনি সেইগুলো বলেছেন। এবং এই যে এই আলাপগুলো আমরা কেন করতে চাই, কারণ বাংলাদেশের যেই একটা আদর্শ, সেইটা কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। সেইটাকে বারবার বাধাগ্রস্ত করে দেওয়া এবং অন্যদিকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে যাত্রাটা, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পন্ন হয়েছে। এই যে পাকিস্তানপন্থী যাত্রা, সেটাকে ভারতের টেনশন হতে পারে। ভারত সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় এইসব বন্ধ, যেমন আপনি দীপুচন্দ্র দাসের ঘটনাটি দেখুন, সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো ঘটেছে, সরকারের তো সেখানে নিষ্ক্রিয়তা ছিল, এবং সরকার এই ধর্ম নিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে। যে জুলাই সনদ হয়েছে, সেখানে লেখা হানাদার বাহিনী, পাকিস্তান বাহিনী হানাদার বাহিনী হলো কবে? এই টেনশন যদি ভারত বোধ করে, আপনি তাকে দোষ দিতে পারবেন না। কিন্তু গণতান্ত্রিক সরকার আসবার পরপরই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে আমরা অনেক উন্নয়ন দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আটকে দিলে, উনি বললেন যে প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা, তাকে তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া ওখানে যাবেন কেন? তিনি তো আগে থেকে ইনফরমেশন করা ছিল। ইনফরমেশন যদি থাকে, তাহলে এইটা এখানে বন্দোবস্তে কোনো ঝামেলা। আর সবচেয়ে বড় কথা, আপনি একজন কূটনৈতিক ব্যক্তিত্ব, দেশের একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, আপনি ওটা ছাড়া গেছেন, এখন নিজেই বুঝুন যাবেন কেন। শেখ হাসিনা যে ফিরে আসবে, চলতি বছরেই ফিরে আসার যে একটা ঘোষণা তিনি দিয়েছেন এনডিটিভিকে, সেই ফিরে আসাটা আসলে কতটা সহজ, বা বাংলাদেশের কারো কাছে এরকম কোনো খবর আছে কিনা যে শেখ হাসিনা খুব দ্রুত ফিরবে? না, আমি এটা বলতে পারবো না কারোর কাছে খবর আছে কিনা, গোপনে কারোর কাছে খবর থাকতেও পারে, এটা তো আর আমার বলতে পারার কথাও না। আপনার সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাদের কাছে কোনো সময় ফোন, এটা সিনিয়র জুনিয়র কোনো ব্যাপারটা ভাই, এটা উনি আসবেন কিনা উনি জানেন। তবে আপনি আমাকে বলতে আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে সম্ভাব্য কি হতে পারে,
আশাটা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হতে পারে অথবা কি মানে এর আসার পর কি হতে পারে এটা নিয়ে আলোচনা করতে পারেন আপনি। দেখেন উনি আসবেন কি আসবেন না এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ উনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবেন। 31শে ডিসেম্বরের পরে তো এই বছর থাকবে না, কাজে আসলে উনি আগামী 5 মাসের মধ্যে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে আসবেন কিভাবে, অথবা আরেকটা প্রশ্ন হতে পারে আসলে পরে কি হতে পারে। এখন আসলে উনি আগে একবার বলেছিলেন, কিন্তু যখন ইউনূস সাহেব ক্ষমতা ছিলেন তখন বলেছিলেন যে উনি আশেপাশে আছেন, চট করে ঢুকে পড়বেন। তো এই চট আর শেষ হয় নাই। ওই চট মানে যে অল্প সময়ের মধ্যে যে কোনো সময়, ওটা আমরা গত কয়েক মাসে দেখি নাই যে উনি চট করে ঢুকে পড়েছেন, অথবা ঢুকলে ঢুকতেও পারেন, ঢুকে আবার চলে গেছেন, এটা হইতে পারে, ওইটা আমি বলতে পারবো না। কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। এই দফায় উনি আসতে পারেন আবার আসতে নাও পারেন, কিন্তু আসেন আর না আসেন, উনি যে কথাটা বলেছেন এটাকে আমি গুরুত্ব দিই। আগেরবার চেয়ে এবারটা গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, আগেটা গুরুত্ব দেন, এইবারটা গুরুত্ব দিচ্ছি কেন, অনেক সময় না মানুষ মানে আপনার কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অথবা আবেগে আপ্লুত হয়ে কিছু বলে ফেলা। কিন্তু যখন মানুষ একটা কিছু লেখে তোর মধ্যে হিসাব নিকাশ করে লেখে, আবার লেখাটা একবার রিভাইজ দেয়, পরে বানান টানান দেখে, এরকম। ওনার যে ইন্টারভিউটা এনডিটিভি প্রচার করেছে এটাকে লিখিত ইন্টারভিউ। আসলে এনডিটিভি ওনাকে প্রশ্ন পাঠিয়েছেন, উনি এটা লিখিত উত্তর দিয়েছেন। কাজে এটা ওনার চিন্তা ভাবনা করে বলা কথা। শেখ হাসিনার ভালো মন্দ নিয়ে আপনি যত কিছু বলেন না কেন, আমি কিন্তু শেখ হাসিনাকে মূর্খ মনে করি না। ওনার উনি মেধাবী লোক, কোনো সন্দেহ নেই এতে। একটা লোক এত এত অপকর্ম করছেন টানা 10-15 বছর, তাই না? একদম মানে কিছুই না বুঝলে, কিছুই না জানলে এটা পারতেন না, করছেন তো। জনবিক্ষোভ না হলে, মানে সর্বাত্মক মানে মানুষের বিক্ষোভ না হলে আমাদের দেশের যে মানে যে পলিটিক্যাল পার্টি, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি ছিল, এই পলিটিক্যাল পার্টির তো ওনাকে নামানোর অনেক চেষ্টা করছে, পারে নাই তো রে ভাই, শেষ পর্যন্ত পাবলিকের নামাইছে যায়নি, তাই না? কাজেই এটা মানে ওনার 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 এই মানে মেধাটা উনি কোন জায়গায় ব্যয় করছেন ওনার ব্যাপার, কিন্তু ওনার মাথায় বুদ্ধি আছে এবং এই বুদ্ধি খাটিয়ে উনি একটা কথা বলছেন। এই কথার রাজনৈতিক গুরুত্ব আমি মনে করি অনেক কীভাবে বলি আপনাকে। প্রথমত আমি যেটা মনে করি যে এর মাধ্যমে তার দলের যে নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে এক ধরনের, এটাকে কি বলবো, এক ধরনের এনার্জি, এক ধরনের এটা তৈরি হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এর আবার নেতিবাচক দিকও আছে। এনার্জির ঠেলায় কেউ তো লাফায় রাস্তায় চলে আসবে, এসে পুলিশের দুটো পেদানি খাবে, অথবা একটা মামলা হবে, আবার তার ফ্যামিলি কিন্তু একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে। এটা হলো একটা নেতিবাচক দিক। ইতিবাচক দিক হলো তারা ডিসেম্বর পর্যন্ত এই এনার্জিটা তাদের মধ্যে লালন করবে। তারা ডিসেম্বর পর্যন্ত ভাববে যে হয়তো আমার নেত্রী আসবে। দেখেন প্র্যাকটিক্যালি চিন্তা করলে শেখ হাসিনার আইসা, বাংলাদেশে আইসা আবার নতুন করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো বয়স ওনার নাই। আসলে বয়স একটা ফ্যাক্টর, আপনি যত পাওয়ারফুল লোক হন, ট্রাম্পের জন্য কিন্তু বয়স ফ্যাক্টর। কাজেই ওনার সেই অ্যাবিলিটি আছে বলে আমি পার্সোনালি মনে করি না। এনডিটিভি তাকে একটা প্রশ্ন করেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের কিছু সীমাবদ্ধতার সুযোগে আওয়ামী লীগ আবার খানিকটা জনসমর্থন ফিরে পাচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই সমর্থনকে রাজনৈতিক সাফল্যে রূপ দেওয়ার মতো সাংগঠনিক শক্তি আসলে আওয়ামী লীগের আছে কিনা? বাংলাদেশের সরকারের কি সীমাবদ্ধতা তাকে আসার পথটাকে পরিষ্কার করে দিচ্ছে কিনা? না, এটা এভাবে আমি বলবো না। শুনেন, বাংলাদেশে যতবার সরকার পরিবর্তন হয়েছে, যতবার যখন নতুন কেউ একটা ক্ষমতা এসেছে, প্রতিবারই আমি দেখেছি যেটা নতুন যারা ক্ষমতা নিয়েছে তাদের জনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে বসিয়েছে তা কিন্তু নয়। প্রতিবারই ক্ষমতা পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতাসীন ছিল তাদের অজনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে নামিয়ে দিয়েছে। নামানোর পর যে আসছে কিন্তু নতুন কাউকে চেয়ে চিনতে আল্লাহর কাছে দোয়া করে নিয়ে আসছে যে অমুকে না আসলে আমার দেশ চলবে না, এমনটি হয় নাই। বাংলাদেশে এবার নির্বাচনও তাই। এবারে নির্বাচন তো কোনো কেউ ছিল না, এবারে নির্বাচনটা একটু ডিফারেন্ট। এবারে নির্বাচন তো আর ইমিডিয়েট পাসটা সে তো আগেই পালাই গেছে, কাজে এইটা অন্যরকম। কিন্তু এর আগের প্রতিবারই কিন্তু একই রকম ছিল। তো এখন সেই জিনিসটা মানে আপনার এই গভর্নমেন্ট আসছে মাত্র 4 মাস, এই গভর্নমেন্টে যদি দেশ চালাতে ব্যর্থ হয়,
এই গভর্নমেন্ট যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে মানুষ অবশ্যই নতুন কাউকে আনবে। এখন সেটা আওয়ামী লীগকে বাদ দিয়েই হবে আমি এভাবে মনে করি না। যে কেউ আসতে পারে, আওয়ামী লীগও আসতে পারে, কিন্তু ডিপেন্ড করছে এই গভর্নমেন্টের উপর। এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চালায় তাহলে দেখবেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি আরো কয়েকটি বিষয় নিয়ে আসবো সেই ফিরে আসা নিয়ে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি ফিরে আসলে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরবেন কিনা সেটা একটা প্রশ্ন। সেই সাথে তিনি ডিটিভিকে বলেছেন 24 পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে। আরেকটি হলো 24 পরবর্তী পাকিস্তান মডেলের ধাবিত হয়েছে বাংলাদেশ, আর সংখ্যালঘুরা অনিরাপদ হয়েছে 24 সালের পরে। কি বলবেন আপনি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি এই কথা বারবার বলেছি যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নাই। পলিটিক্যালি, রাজনৈতিকভাবে সে ডেড। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা, সম্ভাবনা যারা দেখছেন অথবা করছেন, এটা সিম্পলি হচ্ছে একটা জাবর কাটা। আহা যদি হতো, হায় রে হায় যদি এরকমটা করা যেত, এরকম এমন যদি হতো, এরকম একটা ফিলিংসের জায়গা থেকে আর কি। তো সেইটার প্রথম কারণ হচ্ছে যে পৃথিবীতে গত 100 বছরে অথবা তারও আগে এরকম কোনো ঘটনা নাই যে একজন শাসককে পদচ্যুত করা হয়েছে, তাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন স্বৈরশাসক তিনি আবার কোনো না কোনো ফর্মে ক্ষমতায় ফিরে আসছেন। বাংলাদেশের, আমাদের এই ভূখণ্ডের ইতিহাসে দেখবেন সেই 13শ শতাব্দীতে সেন বংশের যে রাজা লক্ষণ সেন তার রাজদরবারের পিছনের গেট দিয়ে খাবারের সময় পালায় চলে গেছেন। তো চলে যাওয়ার পর কিন্তু লক্ষণ সেন আবার নদিয়া মুর্শিদাবাদ দখল করতে পারেন নাই, ফিরে আসেন নাই। তো 800 বছর পরে আমার এই বৃহত্তর সুবা বাংলা, যেটা সুলতানি বাংলা, সেই বাংলাতে এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটেছে। সেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে। রান্না করা খাবার ছিল, টেবিলে গুছানো ছিল, খাবার সময়ও হয়েছিল, কিন্তু তিনি পিছনের দরজা দিয়ে পালায় চলে গেছেন। এবং শুধু নিজে পালিয়ে যান নাই, পালিয়ে যাবার আগে ওনার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবাইকে তিনি পালানোর ব্যবস্থা করেছেন। তো সেই রকম, যদি আমি কথাটা বারবার বলেছি, এটা শুনতে খারাপ লাগতেছে, গণভবনে যদি ওই দিনকার শেখ হাসিনা মারা যেত তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত, দল আকারে, তার রাজনীতি আকারে। কিন্তু যেই দলের নেতা তার পুরো লক্কর ঝক্কর বাহিনী সহ, আত্মীয় স্বজন সহ ধারাবাহিকভাবে 36 দিনে পালাইছে, সেই বাহিনীর নেতা আর কোনোদিন নেতা আকারে ফিরতে পারবে না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। আওয়ামী লীগের লোকদের সাথে তো আমাদেরও কিছু পরিচয় আছে। আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরা একসাথে বসলে শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের 14 গোষ্ঠী উদ্ধার করে তারা কনভারসেশনে। আওয়ামী লীগের নেতাদের এক গ্রুপ আরেক গ্রুপ কলকাতায় মারধরও করছে, ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলে মারতেছে। কারণ যারা রাজনীতি করছেন বহু বছর তারা দেখতে পেয়েছেন যে হাসিনার মিসগাইডেড পলিটিক্স, গণহত্যা, নির্বাচন ধ্বংস করে দেওয়া, ভারতের সাথে মাখামাখি সবকিছু মিলে কিভাবে একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে। পলিটিক্যালি আওয়ামী লীগের ফেরার সিম্পলি কোনো যৌক্তিক জায়গা নাই। এখন আবার হিস্ট্রিতে চলে যাই, আওয়ামী লীগ ফিরবে না নাকি শেখ হাসিনা ফিরবে না? কোনোটাই ফিরবে না। পলিটিক্যালি 15 আগস্টের পরে তো আওয়ামী লীগ ফিরেছে। এখন পার্থক্যটা বলি, 75 আর 24-এর পার্থক্য হচ্ছে 75-এ কোনো গণ অভ্যুত্থান হয়নি, 75-এ একটা কু হয়েছে। কিছু মুক্তিযোদ্ধা প্রচন্ড বীরত্বের সাথে যারা যুদ্ধ করেছেন বিভিন্ন সেক্টরে, সেই রকম যোদ্ধারা কু করে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছেন। সেটার সাথে পুরো সারা বাংলাদেশ এই প্রসেসের সাথে ইনভলভ ছিল না। ক্ষমতা কে নিয়েছে? 75-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে ক্ষমতা কে নিয়েছে? মোস্তাক আহমেদ। কোন দলের নেতা? আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের বাকশালের শেখ মুজিবের ক্যাবিনেটের 22 জন মোস্তাক আহমেদের সাথে একই ক্যাবিনেটে মন্ত্রী হয়েছে, পালাইতে হয়নি তো। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ছিল। আওয়ামী লীগ 4 টুকরা হয়ে 79 সালে নির্বাচন করেছে না? 4 টুকরা আওয়ামী লীগ নির্বাচন করছে একসাথে। তাহলে কি পালায় নাই তো? তাহলে আওয়ামী লীগ লোকজন ছিল তো কেন? কারণ হচ্ছে শেখ মুজিবের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কু হয়েছে, পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সারা দেশবাসী খুশিও হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান হয়নি এবং শেখ মুজিব পালায়া যায় নাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। শেখ মুজিব দেশে ছিল, দেশে বসে সে খুনের শিকার হয়েছে। আপনি বলছেন 79 সালে নির্বাচন করেছে, কিন্তু এবারে যদি সুযোগ দিলে তো আওয়ামী লীগ নির্বাচন করবে। প্রশ্ন আসে নির্বাচন, গণ অভ্যুত্থান আর ওই কুয়ের শিকার হয়ে আওয়ামী লীগের ফিরে আসা তো এক জিনিস না। তাকে পদচ্যুত করা হয়েছে। তো পদচ্যুত করে যে পালায়া চলে গেছে তাকে আবার ক্ষমতায় আনা অথবা নির্বাচন করা, ক্ষমতা রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা কখন আসবে?
যখন তার 17-18 বছরের কুকর্মের, খতিয়ানের, আমলনামার, গণহত্যার, নির্বাচন ধ্বংস করার, অর্থনীতি ধ্বংস করবার বিচার আচার হবে, এই নেগোসিয়েশন তাকে করতে হবে। যেই দলের একটা নেতাকর্মী এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই, তারা শুধু ক্ষমা চাই না, বরং তারা এখনো পর্যন্ত মিছিল মিটিং করে হাসিনার কর্মকাণ্ডের প্রশংসা করে যাচ্ছে। তারা কেউ এটার বিপক্ষে কথা বলছে না। অতএব সেরকম একটা দলকে নেগোসিয়েশনের সুযোগ, রিকনসিলিয়েশনের সুযোগ আপনি কোথায় দেবেন? হ্যাঁ, পার্থক্য কোথায়? যারা ফৌজদারি অপরাধ করেছেন তাকে ফৌজদারি বিচার করবেন, রাজনীতি অন্য জিনিস। আওয়ামী লীগ দল আকারে রাজনীতি করতে পারবে না, কিন্তু ব্যক্তি যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, যারা অন্যায় করেন নাই, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, চাঁদাবাজি করা, তারপরে তাদের ব্যবসা বাণিজ্য দখল করা, সেইটা হচ্ছে আইনের শাসনের লঙ্ঘন। ওই সীমাটা আমাদেরকে মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমি যেটা প্রশ্ন করেছিলাম যে 24 পরবর্তী পাকিস্তান মডেলের দিকে ধাবিত হচ্ছে দেশ, 24 পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে, সংখ্যালঘুরা অনিরাপদ, এই তিনটা অভিযোগ তিনি করেছেন। প্রথম কথা, সংখ্যালঘু ব্যবসা দেখেন, বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তাহীনতা এটা একটা দিল্লির বয়ানের পলিটিক্স, যেটা আওয়ামী লীগ কন্টিনিউ করে যাচ্ছে। এবং আবুল বারাকাতের যদি রিসার্চ দেখেন, একটা বাটপার অর্থনীতিবিদ, যেটা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এই দালাল অর্থনীতিবিদও পর্যন্ত দেখিয়েছে গত 30-40-50 বছরে আমাদের সংখ্যালঘুরা তাদের জমি জমা, ধন সম্পদ, বাড়িঘর দখলের লার্জ অ্যামাউন্ট 70 থেকে 80% হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে। কিভাবে হইল? আওয়ামী লীগের সময় আপনার মনে আছে, প্রিয়া শাহ নামে এক হিন্দু মহিলা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিছে না, যে বাংলাদেশের 3-4 কোটি হিন্দু এখানে অনিরাপদ। তো এটা কার আমলে করছে? কার আমলে? এই যে গত হাজার হাজার হিন্দুরা দেশ ছেড়ে চলে গেছে, বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল কারা? দিল্লির ব্লেসিং পাওয়া সরকার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, প্রায় 30-35 বছর, 35-36 বছর। তাহলে এই পুরো সময়ে যদি হিন্দুদের সংখ্যা কমে যায়, অনিরাপদ হয়, চলে যায়, কার আমলে হয়েছে? তাদের আমলিত হয়েছে। প্রশাসনে দেখেন, সাবেক যে মোমেন, ডক্টর মোমেন যে ছিল আওয়ামী লীগের ফরেন মিনিস্টার, সে বলেছে না প্রশাসনে 22-26% পর্যন্ত হিন্দু জনগোষ্ঠী আছে। কিভাবে সম্ভব? তাদের জনগোষ্ঠী হচ্ছে 8-9%। তাহলে সিভিল সার্ভিসে তারা কিভাবে এই পরিমাণ সংখ্যায় যায়? এটা কি বৈষম্যের এক্সাম্পল? তাহলে এই বাস্তবতায় দেখতে হবে যে সত্যতা কতটুকু, আর হচ্ছে এর ভিতরে পলিটিক্স কতটুকু। পাকিস্তান মডেলের বিষয় হলো, দেখেন, দিল্লি আওয়ামী লীগকে দিয়ে একটা ফরেন পলিসি আমাদের এখানে এস্টাবলিশ করিয়েছে, যে দিল্লির চোখ দিয়ে আমার ফরেন পলিসি ঠিক করতে হবে। যেভাবে 71 সালে সেই সেপ্টেম্বর-অক্টোবর মাসে 7 দফা চুক্তি চাপিয়ে দিয়েছে যে আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকতে পারবে না, যে শর্তে ভারত আমাকে সাহায্য করেছে। অতএব সেই দিল্লির চোখ দিয়ে কেন আমি পৃথিবী দেখবো? আমি তো একটা স্বাধীন দেশ, আমি কার সাথে সম্পর্ক করব, কার সাথে করব না, আমি বেইজিং এ আগে যাব না মালয়েশিয়াতে আগে যাব না ওয়াশিংটনে যাব, সেটা ডিকটেট করবার মানুষ তো শুধুমাত্র দেশের মানুষ। তারা ডিকটেট করতে পারবে, তারা তারেক রহমানকে বলতে পারবে, এর বাইরে তো কারো বলার সুযোগ নাই। অতএব বাংলাদেশের সভরেন্টির কোশ্চেনে, নিরাপত্তার প্রশ্নে চায়না, তুরস্ক, পাকিস্তান সবার সাহায্য লাগবে। কারণ আমরা একটা হস্টাইল বর্ডারে বাস করছি, যে আমার রাষ্ট্রের অখণ্ডতায় বিশ্বাস করে না, যে এই রাষ্ট্রটাকে স্বাধীন মনে করে না, তার 2 টাকার অ্যাম্বাসেডার ঢোকার পথে আইসব আমার সভরেন্টি নিয়ে কোশ্চেন করতেছে। তার ওই পারে বিজেপির যে ক্লাউন পলিটিশিয়ানরা আছে, কিছু মূর্খ 3য় শ্রেণীর 3rd গ্রেডেড পলিটিশিয়ান, তারা বলে বাংলাদেশকে তার অঙ্গ, তাদের শরীরের অংশের মতো মনে হয়, মানে ভারত মাতার অঙ্গ তারা মনে করে। তাহলে সেই জায়গায় যে দাঙ্গল পতাকা লাগাইছে, অখণ্ড ভারতের রাজনীতি করতেছে, বিজেপির ফ্যাসিবাদ, এগুলো মিলায় প্রতিদিন আমার স্বাধীনতা, সার্বভৌমত্বকে যদি কেউ লঙ্ঘন করবার চেষ্টা করে, আমার এটা রক্ষা করবারও তো আমাকে চেষ্টা করতে হবে। সেটার জন্য যদি বেইজিং এর সাথে সম্পর্ক করতে হয়, তুরস্কের সাথে করতে হয়, পাকিস্তানের তৈরি করা J-17 থান্ডার প্লেন কিনতে হয়, আমার দেশের 2 কোটি নাগরিককে যদি ট্রেন করতে হয়, সামরিক প্রশিক্ষণ দিতে হয়, সবই করতে হবে আমার স্বাধীনতা রক্ষা করবার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকালকে এই মন্তব্যটা করেছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে, দলটি বাংলাদেশে রাজনীতি আর করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে আসলে আর পুনরুজ্জীবিত হতে পারবে? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরাসরি যখন এরকম মন্তব্য করেন, নিশ্চয়ই তার পেছনে অনেক যুক্তিগ্রাহ্য বিষয় আছে, যে কেউই যে কোনো বিষয়ে বক্তব্য রাখতে পারেন। কিন্তু আমরা যদি একদম সাদা চোখে দেখি যে পরস্পরকে নস্যাৎ করবার যে একটি রাজনীতি আমরা দেখে অভ্যস্ত, বিশেষত গত 20 বছর যদি ধরেন, বিশেষ আওয়ামী লীগের 17 বছরের শেষ 12 বছরে তো বিরোধী পক্ষকে দাঁড়াতেই দেওয়া হয়নি। তার বিরোধিতা করলেই তাকে জামায়াত এবং বিএনপি আখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে তারা অগ্নি সন্ত্রাস করে, আগুনে
তাদেরকে আগুন দেওয়াই হচ্ছে তাদের একমাত্র কাজ। এবং সেই হিসেবে আমরা দেখেছি যে 3টি নির্বাচন হয়েছে বিরোধীদের ছাড়া, 14, 18 এবং 24, একটা আমিডামি নির্বাচন, রাতের বেলা নির্বাচন, একা একা নির্বাচন। তো সবকিছুর পর যখন এইটার যে তীব্র একটা অভিঘাত মানুষের মধ্যে নেমে আসে, সেটাই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান। গণতন্ত্র এবং জবাবদিহিতার যে মানুষের আকাঙ্ক্ষা, তার জন্য 24-এর গণ অভ্যুত্থান। আপনি যেটা বললেন যে রক্তাক্ত জুলাই মাস এখন চলছে। এখন সমস্যাটা হচ্ছে কি, ধরেন যে কোনো প্রবাহের পক্ষে কথা বললে ঠিক আছে, আপনি হচ্ছেন আমার দলের লোক এবং আপনি খুবই ভালো কথা বলছেন, কিন্তু আপনি যদি কোনো একটা বিষয়ে বিপরীত ধরনের কথা বলেন, তখনই আপনাকে আখ্যা দেওয়া হবে আপনি তমুকের দোসর, তমুকের দালাল। তখন যেমন বিএনপি জামাতের পক্ষে বলা হলে তখন বলা হয়েছে বিএনপি জামাতের দালাল। এখন যদি বলা হয় যে আপনি নিজেই একটি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে ধ্বংস হয়ে গেছে, আপনি তো রায়ই দিয়ে দিচ্ছেন, তাহলে কি আর বিচারের অবসরটা থাকছে? বরং এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি বলতেন একটা বিচার হচ্ছে, বিচারটা যদি সুষ্ঠুভাবে হয়, বিচারে যা বেরিয়ে আসবে সেখান থেকে নিশ্চয়ই আদালত একটি রায় দিবেন, তাহলে তো আর আদালতের উপরে কোনো সেই অর্থে একটি চাপ তৈরি হয় না। 1 নাম্বার। 2 নাম্বার, যখন বলা হচ্ছে দিল্লিতে রাজনীতি বন্ধ শেষ হয়ে যাচ্ছে একটি রাজনৈতিক দলের, তাহলে তিনি যখন শিলং ছিলেন তখন কি বিএনপির রাজনীতি শিলংয়ে শেষ হয়ে গিয়েছিল? অথবা যে বিএনপির প্রধান তারেক রহমান যে 17 বছর লন্ডনে ছিলেন, তখন কি লন্ডনে বিএনপি রাজনীতি শেষ হয়ে গিয়েছিল? হয়নি তো। তার মানে এগুলো রাজনৈতিক বক্তব্য। কখনোই কোনো রাজনীতি গিয়ে আরেকটা দেশের কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায় না। ভারতের কাছে যে রাজনীতির বিক্রির গল্প, আমরা তো বহুদিন ধরে দেশ বিক্রির গল্প আমরা শুনেছি। আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী পালন হলো জাতীয় সংসদে, এই ঘটনাটা যদি ভারতের ক্ষেত্রে হতো এবং আওয়ামী লীগ যদি করতো, কি দাঁড়াতো? এমনিতেই তো আওয়ামী লীগ দেশ বিক্রি করে দেয়। আর জামাত ইসলামী তখন ওখানে গিয়ে বক্তব্য রাখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের খুব ভালো বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশের ভালো বন্ধু, সেই বন্ধুত্বের নজির তো আমরা বিভিন্ন সময় দেখেছি। আবার এমন কিছু কিছু ঘটনাও আমরা জানি যেগুলো আসলে ঠিক বন্ধুত্বের নজির দেয় না। সেটা সবার ক্ষেত্রেই, কেউ কখনো তো 100% বন্ধুত্ব হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন আপনি যাকে বিরোধিতা করবেন তার জন্য আপনি একরকম কথা বলবেন, আবার আপনি যার পক্ষ অবলম্বন করবেন তার জন্য আরেক রকম কথা বলবেন। যারা আমজনতা অথবা পার্টিজান, তারা এরকম কথা বলতে পারেন। এখন আপনি দেখবেন প্রায়শই একটি ব্যাপার ঘটে যাচ্ছে যে আপনার কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে কাউকে কাউকে। একজন অভিনেত্রী পরিচালক, তিনি জুলাইকে নিয়ে একটি খুব বাজে মন্তব্য করেছেন, এটা নিয়ে তো তোলপাড় হয়ে গেছে। তো এই যে বাজে মন্তব্য বা অশালীন গালি কি ইনি প্রথম দিয়েছিলেন? অর্থাৎ দুই পক্ষ থেকেই তো দেওয়া হচ্ছে। এই যে রাজনীতিতে একটা চির বিভাজিত একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এটা কি আমাদের গত 20 বছরের সংস্কৃতির ধারাবাহিকতা ছাড়া আর কি? তখন আপনি বিএনপি জামাতকে সমাজচ্যুত করবেন যে তারা থাকতে পারবে না সমাজে, এখন আপনি আওয়ামী লীগকে সমাজচ্যুত করবেন তারা থাকতে পারবে না সমাজে। তাতে লাভ কি? তখন লাভ হয়েছিল আওয়ামী লীগ এবং তাদের আমরা ও মামুদের। এখন লাভ কি? এখন লাভ হচ্ছে বিএনপি ও আমরা ও মামুদের। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, আপনি একটা সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন, তিনি শিলংয়ে ছিলেন, তারেক রহমান লন্ডনে ছিলেন, তারা কি গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়েছিলেন? তাহলে নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এবং গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়াটা নিয়েও তো নানান রকম মানে অনেক কথাবার্তা আছে, সেগুলোর জন্য তো আইন কানুন। আমরা এখানে বসে